অথচ ঠাম্মি আমি দিনের পর দিন দেখেছি এই আন্টি কিভাবে তোমার সেবা যত্ন করেছে, কিভাবে তোমার সারিয়ে তুলেছে, তারই প্রতিদান দিলে না আজ। ছেড়ে দাও অঙ্কিতা, সব কথা আলোচনা করার আজ আর কোনো দরকার নেই। একটা জিনিস আমি জীবনে বুঝে গেছি জানো তো, কিছু কিছু মানুষ আছেন তাদের স্বভাব জীবনে কোনোদিনও পাল্টায় না। হ্যাঁ, তাদের কিছু ব্যবহার থেকে হয়তো তোমার মনে হতে পারে যে তারা হয়তো ভীষণভাবে পাল্টে গেছেন, কিন্তু আসলে তা না। তারা যেমন ছিলেন তেমনই আছেন, আর ঠিক সুযোগ বুঝে তারা নিজ মূর্তি ধারণ করেন। বলছিলাম শ্রীময়ী, শোনো না, একবার চলো আমরা হাসপাতালে যাই। হ্যাঁ চলো, যাওয়া উচিত, চলো। ডক্টর, অ্যাকচুয়ালি অনেকটা সময় হয়ে গেছে। যে করে হোক আপনাকে অনিন্দিতাকে বাঁচাতেই হবে। বুঝতে পারছেন, বয়স্ক মা বাবা বাড়িতে আছে, কিছু হয়ে গেলে একটা মেজর ডিজাস্টার হয়ে যাবে ফ্যামিলিতে। আরে আমি তো এনাদেরকে চিনি, মানে এনারা আমার পেশেন্ট, আর সবচেয়ে বড় কথা আমি খুব ভালো রকম চিনি এনাদের, রাদার পুরো ফ্যামিলিটাকে চিনি। আরে ম্যাডাম, আপনাকে তো ভীষণ আপসেট দেখছি, যদিও সেটাই খুব স্বাভাবিক। আর আমার তো মনে হচ্ছে আপনারা ডাইরেক্টলি অকেশন থেকেই আসছেন। বাড়িতে কি কেউ ছিল না নাকি? না, উনি একা ছিলেন না বাড়িতে, বাড়িতে ওনার মাও ছিলেন। ভুল হচ্ছে ডক্টর আঙ্কেল, উনি অকেশন থেকেই আসছেন, তবে সেটা অন্য কারোর অকেশন নয়, ওনার নিজের বিয়ের অকেশন। ডক্টর, আমরা পারিবারিক আলোচনা পরে করব। ও শিওর, ওনাকে নিয়ে যাও তোমরা। আমি ঠিক বুঝলাম না, মানে আমি কিছু রিলেট করতে পারলাম না। ডক্টর, আমি বলছি, ক্লিয়ার করে দিচ্ছি। অনিন্দ সেনগুপ্ত এবং শ্রীময়ী এনারা বিবাহিত ছিলেন, এনাদের ডিভোর্স হয়ে গেছে, বহু বছর একসাথে থাকেন না। অনিন্দ সেনগুপ্তর কারেন্ট ওয়াইফ, বর্তমান স্ত্রী জুন গুহ, বর্তমান স্ত্রী এখন শ্রী ঘরে অর্থাৎ জেলে। শ্রীময়ী পুনর্বিবাহ করার সিদ্ধান্ত নেন। আজ ওর বিয়ে ছিল, পাত্র আমি, আমার সাথে বিয়ে হয়েছে। বিবাহ বাসর থেকে আমরা খবর পাই যে এরকম একটা সিচুয়েশনে অনিন্দ আছে, তাই সরাসরি আমরা এখানে চলে এসেছি। এই হচ্ছে পুরো চিত্রটি। আপনার কাছে একটা অনুরোধ আছে ডক্টর, আপনি আপনার যথাসম্ভব প্রয়াস চালিয়ে যান, প্লিজ ডু ইয়োর বেস্ট। মানুষটাকে বাঁচাতে হবে, অনিন্দ বেঁচে থাকাটা দরকার। আর পয়সা কড়ির ব্যাপারে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না, আমরা আছি। আচ্ছা আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি, এটা তো আপনাদের একেবারেই প্রাইভেট ম্যাটার। এনিওয়েজ, আমি না পরপর কয়েকটা টেস্ট করেই নেবো আগে, তাহলে বুঝতে পারবো যে কতটা কি হয়েছে। আমি এটুকু অ্যাসিওর করতে পারি যে আমাদের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। ডক্টর আঙ্কেল, হ্যাঁ বলো বলো। আমি কি প্রসেসটায় আপনার সঙ্গে থাকতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, তুমি তো এখন ডক্টর হয়ে গেছো,
কোন একটা হসপিটালে অ্যাটাচড আছো, তুমি তো অবশ্যই থাকতে পারো, রাদার এন্টায়ার প্রসেসটাতেই থাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আমি পাপার ট্রিটমেন্টটায় পুরোটা থাকতে পারবো। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। আসি। হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি না, সবার সামনে মাকে ছোট করে তোর কি মনে হচ্ছে তুই বিশাল হয়ে যাচ্ছিস, বিরাট হয়ে যাচ্ছিস? ছোট কোথায় করেছি? মা একটা সত্যিকে মিথ্যে দিয়ে ঢাকতে যাচ্ছিল, আমি সত্যিটা জানিয়ে দিয়েছি। না না না, আমি কোনো সত্যিকে মিথ্যে দিয়ে ঢাকতে চাইনি দিচ্ছি। আর ডাক্তারবাবুর সাথে আমার কোনো সত্যি লুকোনোর মতন সম্পর্কই নয়। যে সত্যিটা আমি পৃথিবীর কারোর থেকে লুকোইনি, সেই সত্যিটা ওই ডাক্তারবাবু, মানে ওনাকে তো আমি ভালো করে চিনি না, তার থেকে লুকোতে যাব কেন? প্লিজ একটাই কথা বলবো তোমাকে রোহিত আঙ্কেল, আজকের দিনটা আমাদেরকে একটু স্পেয়ার করো। কি স্পেয়ার করার কথা হচ্ছে? আমি এক্ষুনি ভেতরে চলে যাব, বাবার পুরো ট্রিটমেন্টের প্রসেসটা আমি থাকবো। আমি একটাই রিকোয়েস্ট করছি তোমার কাছে, আজকের দিনটায় আমরা তোমাকে এখানে চাইছি না, আই মিন তোমাদেরকে চাইছি না। দিদি, তুমি আমিটাকে না আমরা করো না, আমরা কিন্তু একবারও এই কথা বলিনি। এক্স্যাক্টলি, এখানে রোহিত আঙ্কেলের কোনো স্বার্থ নেই। উনি যা করছেন মানবিকতার খাতিরে করছেন, আর সেটা বোঝার ক্ষমতা তোর নেই। ডিঙ্কা, আমি বলছিলাম কি যে আমরা না যাই, বুঝলি তো? দেখ, আমাদের উপস্থিতিটা দ্বিতীয় তো ঠিক পছন্দ করছে না। এখন আমরা যদি এখানে থাকি আর তারপরে যদি ঈশ্বর না করুক ওর পাপার কিছু হয়ে যায়, তখন ওর কিন্তু মনে হবে যে আমরা এখানে ছিলাম বলে, মানে বিশেষ করে আমি এখানে ছিলাম বলেই ওর পাপার বিপদ হয়েছে। তাই আমরা বাড়ি চলে যাই। আর মানুষ যখন অসুবিধার মধ্যে থাকে না, মানে কোনো বিপদের মধ্যে থাকে, তখন তার মাথা কাজ করে না ঠিক মতন, তখন সে যা খুশি তাই ভাবে, যা খুশি তাই বলে। তোদের পাপা কিরকম আছেন না আছেন সেটা আমাদের জানাস, তাহলেই হবে। না, আমি বলি কি শ্রীময়ী, দেখো দিঠির প্রধান আপত্তি তো আমাকে নিয়ে, তো আমি চলে যাচ্ছি। না, আমি যাচ্ছি, তুমি থাকো, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দেবো, তুমি তোমার সময় মতো চলে আসো। অসম্ভব, এটা তুমি কি বলছো? আজ আমাদের জীবনের একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনে একজন মানুষ বোকামো করে সেটা নষ্ট করে দিতে চেয়েছে, প্রতিশোধ নিতে চেয়েছে। তাই বলে কি আমিও তোমার উপর প্রতিশোধ নেব? এটা হয় না, তুমি একথা বলো না। আজ যদি এখান থেকে যেতে হয় আমরা দুজন একসাথে যাব, আর যদি থাকতে হয় দুজনেই থাকবো। প্লিজ মা, প্লিজ, এবার মনে হচ্ছে না মাটি ফাঁক হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যাই। অনেক হয়েছে, অনেক, এনাফ নাও। সবকিছুর একটা সীমা থাকা দরকার, আর পারছি না সহ্য করতে, আর এই লজ্জাটা আমি নিতে পারছি না। তোর মা তো সত্যি কথাই বলছে। তোর কোন জায়গাটা মনে হলো যে তোর মা মিথ্যে কথা বলছে? এতদিন ধরে সংসারের জন্যে, অনিন্দদার জন্যে, তোর জন্যে তোর মা জীবন দিয়েছে, ডিভোর্স হয়ে গেছে, আমার বৌদি নতুন করে বিয়ে করেছে। একটা কথা তো খুব স্পষ্ট, বৌদি যদি এখানে থাকে একা থাকবে না, থাকলে রোহিত বাবুও থাকবে, আর যদি চলে যেতে হয় তাহলে দুজনেই যাবে। যা ইচ্ছে হয় করো তোমরা, তোমাদের যা ইচ্ছে হয় তাই করো, আমার মতামতের তো কোনো দাম নেই। রোহিত আঙ্কেল সবাইকে তো টাকা দিয়ে কিনে রাখে, কিন্তু একটা কথা ভুলে যায় যে সবাই ওনার টাকার পরোয়া করে না। কাউকে দরকার নেই আমার পাপার, কাউকে দরকার নেই। আর ছোটদা ভাই, তুই তো দুদিন বাদে চলেই যাবি রে, আমি থাকবো পাপার কাছে। তুমি কোথায় থাকো দিঠি? অর্ধেক দিন তো তুমি মাধবপুরে থাকো, আর মনে হয় জুন আন্টি ফিরে আসলে তুমি ওই বাড়িতে থাকতে চাইলেও তুমি থাকতে পারবে? এনিওয়ে, ছাড়ো এসব কথা, আমার কথাটা শোনো। তোমার যদি মনে হয় তোমার পাপার ট্রিটমেন্টের জন্য যেতে হবে, বেটার তুমি সেখানে যাও। এখানে দাঁড়িয়ে থেকে না ভুলভাল কথা বলো না। এনিওয়ে,
আমরা একটু পরে রোহিত আঙ্কাল আর আন্টিকে নিজেরাই বলতাম এখান থেকে চলে যেতে, ওরা বাড়ি যাক। আমার কথাটা ভালো করে শোনো দিঠি, রোহিত আঙ্কালের না ইনজাস্টিস পাওয়ার কথা নয় এখানে দাঁড়িয়ে থেকে। তোমার নিজের মাথা ঠান্ডা করো, আমি তোমাকে বলছি আঙ্কালের কিচ্ছু হবে না, আঙ্কাল সুস্থ হয়ে উঠবে। তুমি কিছু মনে করো না প্লিজ। আমি আমি অপদার্থ মা, আমি আমার মেয়েকে ঠিক মতন মানুষ করতে পারিনি। এটা তুমি কি বলছো শ্রীময়ী? অন্যের দোষের ভাগিদার কেন তুমি হবে? একজন মাস্টার মশাই তো 40 জন স্টুডেন্টকে পড়ায়, কেউ দেশের মুখোজ্জ্বল করে, কেউ কুলাঙ্গার হয়। তুমি তোমার ছেলে মেয়েদের ঠিক শিক্ষায় দিয়েছো, তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে তো টিঙ্কা এত ভালো ছেলে হয়েছে। আর তাছাড়া দিঠির এখন মন মেজাজ ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছে, ওটা আমি গায়ে মাখছি।